বিমলার অভিমান কবিতাটি পড়তে গিয়ে তোমরা নিজেদের মধ্যে মিল খুঁজে পাবে। কারণ কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কবিতাটি সেইভাবে লিখেছেন এবং বাঙালি পরিবারে বহুদিন ধরে চলে আসা একটি বিশেষ ধারণাকে তিনি তুলে ধরেছেন। তোমাদের ঘরে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে চলে, যখন দেখবে তোমাদের ভাই বোনেদের মধ্যে কোনো কিছুকে কেন্দ্র করে, সেটা খাবার হতে পারে, পোশাক আশাক হতে পারে, মা বাবার ভালোবাসা হতে পারে, সেটা বাবা মাকে অভিযোগের মধ্যে দিয়েই ঘটে। ভাই বোনের মধ্যে কেউ একজন বাকিদের ঘিরে অভিমানের সুরে অভিযোগ করে। ঠিক একই রকমই এই কবিতায় বিমলা নামে একটি কিশোরী মেয়ের অভিমান প্রকাশ পেয়েছে, যখন তার মা ক্ষীর তৈরি করেছে এবং সেটি তাদের ভাই বোনের মধ্যে ভাগ করে দিচ্ছে। বিমলা হঠাৎ লক্ষ্য করে তার ভাগের ক্ষীরটুকু তার দাদা ও ভাইয়ের ভাগের থেকে কম। তখনই সে অভিমান করে তার মায়ের ওপর এবং ক্ষীর খাবে না বলে। একই সাথে সে অনেক অভিযোগও করে পরিবারের সমস্ত কাজকে কেন্দ্র করে। সে বলে, খাবো না তো আমি, দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই, খাবো না তো আমি। তো দেখো, প্রথম যে প্যারাটা তোমাদের রয়েছে, তো সেইখানে দেখতে পাচ্ছি যে এখানে যে বিমলা বলে যে মেয়েটি রয়েছে সে রয়েছে এবং তার দাদা রয়েছে এবং তার একটা ছোট ভাই রয়েছে, ভাইটির নাম হচ্ছে অবনী। ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে যে যে তার মা ক্ষীর বানিয়েছে, কিন্তু এবং সেই ক্ষীরটা ওদের ভাই বোনদের মধ্যে ভাগ করে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিমলা যে দাদা তাকে অনেকটা ক্ষীর দিয়েছে এবং তার ভাইকেও, যার নাম অবনী, তাকেও কিন্তু বেশ খানিকটা ভালো পরিমাণে দিয়েছে। এবারে এই দুজনের তুলনায় বিমলার ভাগে কিন্তু অনেকটাই কম পড়েছে, যার কারণে কিন্তু বিমলা অভিমানের সুরে কিন্তু বলেছে যে ক্ষীর মাত্র নামই, অর্থাৎ মাত্র নামই মানে হচ্ছে খানিক একদমই অল্প একটু। হ্যাঁ, মাত্র নাম মানে হচ্ছে নামমাত্র মানে হচ্ছে অল্প একটু একদম। তো তখন সে বলেছে যে খাবো না তো আমি। তাহলে এটা অভিমান করে কিন্তু তার দাদা এবং ভাইয়ের তুলনায় যেহেতু কম পেয়েছে, সে অভিমান করে বলছে খাবো না তো আমি। তো এবারে খাবো না তো আমির পিছনে অনেক কিছু কারণ রয়েছে। হ্যাঁ, তো কারণগুলো দেখো পরপর করে তোমাদের প্যারাতে লেখক বিশ্লেষণ করেছে। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা, কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নেমা একবার। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছে যে বিমলা এবার অভিযোগ করছে সেই ক্ষীরকে খাওয়াকে কেন্দ্র করে তার মার কাছে এবার অভিযোগ করছে যে পরিবারের মধ্যে যা কাজ থাকে, যে সমস্ত কাজ রয়েছে, সমস্ত কাজ, যেমন ধরো পুজো, যখন বিমলা মা পুজো করতে যায় তাহলে পুজো করার জন্য ফুল সংগ্রহের কাজ, সেটাও বিমলাকে করতে হয়, অর্থাৎ তার মা তাকে পুজোর ফুল জোগাড় করতে বলে। বিমলার ঘরে ছোট বাচ্চা রয়েছে যে হচ্ছে দুরন্ত খোকা। দুরন্ত খোকা মানে হচ্ছে দুষ্টু। হ্যাঁ, দুষ্টু বাচ্চা, যাকে কেউই রাখতে পারছে না, কেউই সামলাতে পারছে না তার দুষ্টুমিটা, তাকেও কিন্তু বিমলার উপরে শান্ত করার দায়িত্ব পড়ে। তখনই সে বলছে তার বেলা বিমলা নেমা একবার। এছাড়াও রয়েছে দেখো, ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, জামা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। তার মানে বাগানের মধ্যেও পরিবারের সংসারের কাজ ছাড়াও বাগানের মধ্যে যে যে নোটে গাছ রয়েছে, যে গাছালি রয়েছে, সেগুলো যদি কোনো সময় বাইরের ছাগল ঢুকে খেয়ে যায়, তখনও কিন্তু সেই ছাগলকে তাড়ানোর দায়িত্ব কিন্তু বিমলার উপর পড়ে, অর্থাৎ বিমলাকেও কিন্তু সেই 5 মাসটা খাটতে হয়। তারপরে দেখো, দাদা বসিয়ে আছে খেতে, দাও তো মা নুন, পানটা যে বড় ঝাল, দে মা এনে চুন। তো এবারে সেগুলো ছাড়াও যখন দাদা খেতে বসে, দাদার পাতে যখন খাবার কোনো কিছু অভাব ঘটে যায়, তখন দাদা যখন তার মাকে সেইটা দেওয়ার কথা বলে, তখন তার মাও কিন্তু ঘুরিয়ে আবার বিমলাকেই বলে, বিমলা তোর দাদাকে ওই অমুকটা দিয়ে দিয়ে, তো ওই নুনটা দিয়ে দিয়ে, তরকারিটা দিয়ে দিয়ে, যেটা যেটা লাগবে সেটাও কিন্তু বিমলার উপর দায়িত্ব পড়ে ওই খাবার সার্ভ করবার জন্য। ঠিক আছে, আবার যখন এই বলে কেন, কারণ হচ্ছে বিমলার মা তখন ওই যে পান খায়, সেই পানটা বড় ঝাল, সেই জন্য কিন্তু সেই যে ঝাল মেটানোর জন্য যে চুন খাওয়ার দরকার হয়, সেই চুনটাকে কিন্তু বিমলাকে তার মার কাছে এনে দিতে হয়। অর্থাৎ পরিবারের মধ্যে থেকে বাচ্চা সামলানো থেকে আরম্ভ করে, পুজোর ফুল থেকে আরম্ভ করে সমস্ত কিছু পর্যন্তই কিন্তু বিমলাকে 5 মাস খাটতে হয়, যেটা সে পরের লাইনে বলেছে। দেখো, যার যত ফরমাস সব তুমি করো। ফরমাস কথার অর্থ হচ্ছে পরিবারের মধ্যে যে যে বিভিন্ন রকমের যে কারোর যে
বিভিন্ন রকমের কাজ আর কি, ঠিক আছে। তো ফরমাস হচ্ছে বিভিন্ন রকমের ছোটোখাটো কাজকে বলা হচ্ছে ফরমাস, অর্থাৎ কেউ কিছু বলছে এবং তাকে নির্বিধায় সেটা করে দিতে হচ্ছে, এটাকে বলা হয় ফরমাস। হ্যাঁ, তাহলে যার যত ফরমাস সব তুমি করো, তা তো তুমি বিমলাটি বাঁচো আর মরো। তাহলে বাঁচো আর মরো কথার অর্থ হচ্ছে খুব কষ্ট। হ্যাঁ, তাহলে বাঁচো আর মরোটা কিন্তু এই বেঁচে থাকা এবং মরে যাওয়া নয় কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে বাঁচো আর মরোটা হচ্ছে এক প্রকার যতই কষ্ট হোক না কেন সেই রকম সেই কষ্টটাকে কিন্তু এই বাঁচো আর মরোটা দিয়েই, মরো এই শব্দটা দিয়ে কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ প্রচুর কষ্ট লাগছে তা সত্ত্বেও কিন্তু তাকে সেটা করতে হচ্ছে, এরকম একটা বাধ্যবাধকতাকে বোঝানো হয়েছে এই বিমলার এই শব্দটার মধ্য দিয়ে, ঠিক আছে। তো এতক্ষণ ধরে দেখতে পাচ্ছ যে সমস্ত কাজই কিন্তু বিমলাকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু খাবারটি আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি খাবো না তো আমি। এইবারে বিমলা দেখতে পেলো যে যখনই খাবারটা কোনো কিছু খাবার আসছে, সেটা ভালো মন্দ কিছু হোক কিংবা বাড়ির সাধারণ খাবারই হোক, তখনই কিন্তু বিমলার কথা কিন্তু আর কারোর মনে পড়ে না, তার মারও মনে পড়ে না, বাকিদেরও আর মনে পড়ে না। তখনই কিন্তু খাবার যখন বেটে দেওয়া হয় বা ভাগ করে দেওয়া হয়, তখন কিন্তু বিমলার নামটা থাকে সবচেয়ে শেষে। হ্যাঁ, তো এই যে এখানে রাধু মাধু রামি বামি শ্যামি বলা হয়েছে, এগুলো কিন্তু কাল্পনিক একটা চরিত্র আর কি। হ্যাঁ, কথার কথা আমরা অনেক সময় বলে ফেলি না যেভাবে যে অমুক 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 অমুক, তো সেইরকমই এখানে কিন্তু বিমলার পরিবারের মধ্যে কেউ নয়, এটা হচ্ছে বিমলার তরফ থেকে কাল্পনিক কোনো চরিত্র, অর্থাৎ খাবার সময় কিন্তু অমুক অমুক লোককে ডেকে দাও, তার বেলায় কিন্তু আমার আর মনে থাক আমার কথা আর মনে পড়ে না। অভিমানের সুরে কিন্তু বিমলা এটা অভিযোগ করছে তার মাকে, শেষে বলছে খাবো না তো আমি। আবার দেখো, যখন কোনো ভালো মন্দ খাবার আসছে, কোনো কিছু ভালো তৈরি করা হয়েছে, তার মা তৈরি করেছে, তখন দেখো তার মা কিন্তু ভাগ করে দিচ্ছে যে দাদা বড়, বেশি বেশি খাবে দাদা তাই, অবু বেশি খাবে, আহা সেটি ছোট ভাই। তার মানে এখানে যখন দাদা, তাহলে এবার মা ভাগ করে দিচ্ছে কিভাবে, যে দাদা দাদা যেহেতু বড়, সুতরাং তার ভাগটা বেশি হওয়ার কথা, তাহলে বেশি বেশি হয়েছে সেই খাবারটা। এবারে ভাই যেহেতু ছোট রয়েছে অবনী, এখানে অবু মানে হচ্ছে অবনীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবনী। তাহলে অবু বেশি খাবে, কেননা সে হচ্ছে আবদারের, পরিবারের খুব ছোট, সবারই আবদারের, তাহলে সেও বেশি পেলো। তাহলে মাঝখানে যে রইল বিমলা, তার ভাগে কিন্তু যৎ সামান্যই রইল, অর্থাৎ খুবই অল্প হলেও অল্প, একদম না থাকার মতনই রইল। যার কারণে কিন্তু এখানে যেন তাচ্ছিল্যভাবে একটা দেখানো হচ্ছে, যেহেতু সে মেয়ে এবং সেই মেয়েকে তাচ্ছিল্য হিসাবে দেখানোর জন্যই কিন্তু এর পরে যে লাইনটা রয়েছে দেখো ভালো করে, সেটা কিন্তু বিমলা অভিযোগ করেছে যে দুধারে সোনার চূড়ো মাঝেতে ছাইয়ের নুড়ো। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, তাহলে সোনার চূড়ো আর ছাইয়ের নুড়ো কাকে বলা হচ্ছে, অর্থটা বা কী? সোনা, দেখো সোনা হচ্ছে খুব বহুমূল্যবান জিনিস, প্রত্যেকের ঘরেই থাকে, প্রত্যেকেই সেই সোনাকে নিতে চায়, সোনাকে নিতে চায় না এমন কেউ নেই। সোনা একটু মূল্যবান ধাতু, তাহলে মূল্যবান ধাতুর সঙ্গে যে মানুষের তুলনা করা হচ্ছে, তাহলে সেই মানুষকেও কিন্তু সেরকম ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বা সেরকম কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তো কেন? কারণ হচ্ছে বাঙালির সংসারে আমাদের মধ্যে ছেলেদের কিন্তু যথেষ্ট বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ তারাই যেন বংশের প্রদীপ, এরকম একটা কিন্তু মানে আমাদের সামাজিক একটা প্রথা, যেটা প্রথাটা কিন্তু খুবই অন্যায্য প্রথা, তো সেটাই কিন্তু বয়ে চলেছে। তো ওই বাঙালি সংসারের মধ্যে সেইটাই কিন্তু লেখক এখানে বিমলার অভিযোগের মাধ্যম দিয়ে কিন্তু তুলে ধরেছেন, অর্থাৎ দুধারে সোনার চূড়ো, অর্থাৎ এক পাশে দাদা এক পাশে ভাই, দুজনে যেহেতু ছেলে, তাহলে ছেলে যেহেতু বংশের প্রদীপ বা বংশকে মানে টেনে নিয়ে যাবে, সেই জন্য ছেলেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাকে সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু মাঝখানে যে রয়েছে বিমলার দামটা, যেহেতু সে মেয়ে তাই তার দামটা এতটাই কম, সেই জন্য কিন্তু ছাইয়ের নুড়োর সঙ্গে তুলনা করা হচ্ছে। ছাইয়ের নুড়োটা কি? ছাইয়ের নুড়োটা হচ্ছে উনান আগুন ধরাবার জন্য ব্যবহার করা হয় এমন শুকনো খড় বা ঘাসের আঁটি। হ্যাঁ, তাহলে দেখো কোথায় সোনার সঙ্গে তুলনা করা হয়েছে দুজন ছেলেকে, আর কোথায় কিন্তু ছাইয়ের নুড়োর সঙ্গে কিন্তু বিমলাকে তুলনা করা হয়েছে, কারণ এখানে সংসারের মধ্যে মেয়ের দামটা অনেকটাই কম হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, তাই সেই কিন্তু এখানে লেখক এখানে খুব বড় একটা বার্তা দিয়ে গেছেন, আমাদের সমাজের মধ্যে যে যেটা হওয়ার কথা নয় সেটাই কিন্তু এখানে হচ্ছে। তাই বুঝি বিমলার কমে গেছে তা আমি খাবো না তো আমি। তার মানে যেহেতু সে একটা শুকনো তোমার ছাইয়ের নুড়োর মতন নিজেকে তুলনা করছে, তার কোনো দাম নেই, সুতরাং সে এবারে অভিমান করে বলছে যে যখন আমার কোনো দাম নেই, তাহলে আমি সেই হিসাবে আমি ক্ষীরটা আমি খাবো না। ঠিক আছে, তো বাকিটা দিয়ে দাও, আমি সেই হিসাবে খাবো না। তো এইটা হলো লেখক নবকৃষ্ণ ভট্টাচার্য তিনি লিখেছেন। এই যে শেষ দু লাইনের মধ্য দিয়ে কিন্তু একটা বড় একটা বার্তা তিনি দিয়ে গেছেন। ঠিক আছে,
তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কবিতাটা তোমরা বুঝতে পারলে কি না। ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা কতটা বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এই ক্লাসের আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর এর যে হাতে কলমে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু এর পরের ভিডিও তোমাদের দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখে নিও, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।